প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানবিন সুলতানা স্বপ্না, প্রভাষক রসায়ন। আজকে আমি তোমাদের পড়াবো রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আমার আজকের পড়ানোর টপিকস হলো ইলেকট্রন বিন্যাসের নীতি। আর দেখো, ইলেকট্রন বিন্যাসের নীতি হলো তিনটা। এক হইল কি আউফবাউ নীতি, আউফবাউ নীতি। দুই হলো হুন্ডের নীতি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি। তিন হলো পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। ইলেকট্রন সমূহ আসলে বিভিন্ন শক্তি স্তরে কিভাবে বিন্যস্ত থাকে তাপ নিয়ম প্রকাশ করার জন্য এই তিনটা নীতি আমরা ফলো করি। তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টি? তিনটি। পলির বর্জন নীতি, আউফবাউ নীতি আর হলো হুন্ডের নীতি। তাহলে দেখো, আজকে আমরা আলোচনা করব এই আউফবাউ নীতি নিয়ে। তাহলে দেখো, আউফবাউ নীতিটা কি? এই আউফবাউ নীতি জানতে গেলে আমাদের জানতে হবে অরবিট আর অরবিটাল কি। প্রথমে আমরা শিখে নেই অরবিট কি। অরবিট কি? তাহলে দেখো, আমরা বোর পরমাণু মডেল পড়েছিলাম। বোর পরমাণু মডেল হতে আমরা জানি যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই কক্ষপথের নাম কি? তোমরা সবাই জানো এই কক্ষপথগুলোর নাম কি। এই কক্ষপথগুলোর নাম হলো শক্তি স্তর, এক একটা প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরগুলোকেই বলা হয় অরবিট। তাহলে বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন সমূহ যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে সেই তাদেরকে বলা হয় শক্তি স্তর। এই শক্তি স্তরগুলোই এক একটা অরবিট। তাহলে দেখো, এখন আমরা পড়ব অরবিটাল কি। অরবিটাল কি? তাহলে দেখো, নিউক্লিয়াসকে ঘিরে যে স্থানে বা যে বিশেষ ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে, অর্থাৎ 90 থেকে 95% সম্ভাবনা থাকে, তাদেরকে বলা হয় অরবিটাল। নিউক্লিয়াসকে ঘিরে যে বিশেষ ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে তাদের বলা হয় অরবিটাল। অরবিটাল হলো চারটি: এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এদের মধ্যে এস অরবিটাল একটি, এস অরবিটাল কয়টি? একটি, পি অরবিটাল তিনটি, ডি অরবিটাল পাঁচটি এবং এফ অরবিটাল হলো 7টি। তাহলে বলো, এস অরবিটাল একটি, পি অরবিটাল তিনটি, পিএক্স, পিওয়াই, পিজেড, ডি অরবিটাল 5টি, ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও ডি জেড স্কোয়ার এবং এফ অরবিটাল 7টি। তাহলে আজকে আমরা পড়ব ইলেকট্রন বিন্যাসের নীতি, আউফবাউ নীতি। তার আগে জেনে নিলাম অরবিট আর অরবিটাল কি। তাহলে দেখো, আউফবাউ নীতি। এই আউফবাউ, এ ইউ এফ বি এ ইউ, আউফবাউ এটা একটা জার্মান শব্দ। জার্মান শব্দ। এর অর্থ হলো বিল্ডিং আপ, BUILDING, বিল্ডিং আপ মানে নিচ থেকে উপরে ওঠা, নিচ থেকে উপরে ওঠা। তাহলে বলো, আউফবাউ একটা জার্মান শব্দ, এর অর্থ, এর ইংরেজি শব্দ হলো বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে নিচ থেকে উপরে ওঠা। এখন আমি এটার ডিটেলস বলবো কিভাবে আমরা নিচ থেকে উপরে উঠব। তাহলে দেখো, ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। একেই বলা হয় আউফবাউ নীতি। তাহলে দুইটা অরবিটালের মধ্যে কোনটার শক্তি বেশি, কোনটার শক্তি কম, তা আমরা কিভাবে জানবো? তা আমরা জানবো N প্লাস L, এই দুইটার যোগফল দ্বারা। এই জন্য আউফবাউ নীতিকে এই N প্লাস L নীতিও বলা যায়। আউফবাউ নীতিকে কি বলা যায়? N প্লাস L নীতি। তাহলে দেখো, এখানে N হলো আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে N প্লাস N হলো আমার এই প্রধান কোয়ান্টাম সংখ্যা প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল। তাহলে দুইটা অরবিটালের মধ্যে কার শক্তি বেশি হবে, কার শক্তি কম হবে, তা আমরা এই N প্লাস L এর যোগফল দ্বারা সহজেই বের করে ফেলতে পারি। যেমন দেখো, 3D এবং 4s এই দুইটার ক্ষেত্রে কি হয় দেখবো আমরা, কার শক্তি বেশি, কার শক্তি কম। 3D ও 4s এই হলো আমার দুইটা অরবিটাল। তাহলে আমরা সবাই জানি, দেখো এখানে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা 3D এর ক্ষেত্রে, 3D এর ক্ষেত্রে। তাহলে এটা হলো আমার কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। N এর মান কত? এখানে 3। তাহলে আমরা এখানে বের করব L এর মান। তাহলে আমরা সবাই জানি L এর মান হয় কত? 0, 1, 2, 3। 0 মানে কোন অরবিটাল? S অরবিটাল। 1 মানে P অরবিটাল। 2 মানে হলো D অরবিটাল আর 3 মানে হলো F অরবিটাল। তাহলে খেয়াল করে দেখো, তুমি এখানে আছে তোমার D,
ডি মানে কত, এল এর মান কত 2, তাহলে এখানে এল এর মান কত 2, তাহলে এটার n প্লাস এল ইজুয়াল টু হবে তাহলে 3 প্লাস 2, তাহলে কত হয় 5। তাহলে 3D এর ক্ষেত্রে তোমার n প্লাস এল এর মান হলো 5। এবার তুমি দেখো 4s এর ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে একইভাবে দেখো এখানে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4, তাহলে আমরা জানি যে l এর মান যখন 0 হয় তখন সেটা কোন অরবিটাল হয়, s অরবিটাল। তাহলে দেখো এখানে আছে s অরবিটাল, তার আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, তাহলে এখানে n প্লাস এল ইজুয়াল টু কত 4 প্লাস 0, তাহলে কত আসলো 4। এখন তোমরাই বিবেচনা করো কোনটা নিম্ন শক্তির অরবিটাল, কোনটা উচ্চ শক্তির অরবিটাল, 3D না 4s। তাহলে দেখো 3D এর ক্ষেত্রে তোমার n প্লাস এল এর মান হলো 5 এবং 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান হলো 4। তাহলে কোনটা নিম্ন শক্তির অরবিটাল, তাহলে এখানে নিম্ন শক্তির অরবিটাল হলো 4s, তারপরে হলো কি 3D। তাহলে ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে কি 3D অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রন আগে কোন অরবিটালে যাবে, 4s অরবিটালে, কারণ 4s অরবিটাল নিম্ন শক্তির এবং এই 3D অরবিটাল উচ্চ শক্তির। তাহলে দেখো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি, যেমন ধরো পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19, আমরা সবাই জানি। তাহলে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p 3d 4s, 3p তে 6টা। তাহলে দেখো তোমার কয়টা ইলেকট্রন বিন্যাস হয়েছে 18টা, 6 7 8 9 10 11 12 12 আর 6 18, আর কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। এই লাস্ট একটা ইলেকট্রন কোথায় যাবে, 3D তে যাবে না 4s এ যাবে। তাহলে ইলেকট্রন প্রথমে কোন অরবিটালে যাবে, তাহলে 3D এবং 4s এর মধ্যে শক্তির মান কার নিম্ন, আমরা জানি 4s অরবিটালের শক্তির মান কত নিম্ন শক্তির, কারণ আর n প্লাস এল এর মান 4, 3D এর n প্লাস এল এর মান 5। তাহলে এই শেষ একটা ইলেকট্রন 4s এ যাবে, 3D কি হয়ে যাবে 0 হয়ে যাবে। অথবা আমরা কি এইভাবে লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d 0। এই হলো পটাশিয়ামের শেষ ইলেকট্রন 4s অরবিটালে গেল। এখন দেখো এখান থেকে আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন হয়, অনেক সময় সৃজনশীলেও আসে, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি মানে শেষ ইলেকট্রনটি এই 3D অরবিটালে না গিয়ে কেন 4s অরবিটালে যায়। আবার বলছি প্রশ্নটা, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D অরবিটালে না গিয়ে কেন 4s এ যায়। তাহলে আমরা আউটবাউ নীতির সাহায্যে সহজে এর ব্যাখ্যা দিতে পারবো যে 3D এবং 4s এর মধ্যে 4s অরবিটালের শক্তির মান কম, আর আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন দেখো 3D এবং 4p এর ক্ষেত্রে কি হয়, 3D ও 4p এর ক্ষেত্রে। তাহলে 3D এর ক্ষেত্রে আমরা লিখব n এর মান কত, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, আর d হলে l এর মান হয় কত 2। তাহলে তোমার n প্লাস l ইজ ইকুয়াল টু হয় 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 5। তাহলে 3D এর ক্ষেত্রে n প্লাস l এর মান 5। তাহলে 4p এর ক্ষেত্রে তুমি চিন্তা করো, 4p এর ক্ষেত্রে তোমার n এর মান হয় 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এখানে 4, চতুর্থ শক্তি স্তরে আছে p। তাহলে l এর মান 1 হলে হয় কোন অরবিটাল, p অরবিটাল। তাহলে দেখো n প্লাস l ইজ ইকুয়াল টু 4 প্লাস 1, তাহলে কত হয় 5। তুমি এখন চিন্তা করবা যে অরো n প্লাস l এর মান 5, অরো n প্লাস l এর মান 5, তাহলে তো দুইটা সমশক্তি। তাহলে এখানে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তখন তুমি চিন্তা করবা যে এই দুইটা অরবিটালের মধ্যে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম সেটাই হবে তোমার নিম্ন শক্তির অরবিটাল, সেখানেই ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর ইলেকট্রন অন্য জায়গায় প্রবেশ করবে। তাহলে দেখো যখন n প্লাস l এর মান সমান হবে তখন আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, এখানেও আমার n প্লাস l এর মান 5, এখানেও কত 5। তাহলে দেখব এই দুইটা অরবিটালের মধ্যে 3D ও কি 4p, और प्रधान क्वांटाम संख्या n एर मान 4 और प्रधान क्वांटाम संख्या n एर मान 3, तार माने এই নিম্ন n এর মানই হবে নিম্ন শক্তির অরবিটাল। তাহলে ইলেকট্রন আগে যাবে 3D তে, তারপরে যাবে 4p তে। এটাই হলো আমার আউটবাউ নীতি, একেই বলা হয় আউটবাউ নীতি। দুইটা নীতি, যখন নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং দুইটা অরবিটালে n প্লাস l সমান হলে নিম্ন n, যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে দেখো শক্তি স্তর অনুযায়ী আমার ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। শক্তি স্তর অনুযায়ী দেখো, শক্তি স্তর অনুযায়ী ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p 3s 3p 3d 4s 4p
4d 4f 5s 5p 5d 5f। এটা হলো তোমার শক্তি স্তর অনুযায়ী ইলেকট্রনের বিন্যাস। তাহলে দেখো আউটবাউ নীতি অনুযায়ী কিন্তু সেটা বলতেছে না, আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা আমার কেমন হবে। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আমি এখানে লিখলাম 1s, এখানে আমি লিখলাম 2s 2p, কারণ দ্বিতীয় শক্তি স্তর আমার অরবিটাল দুইটা 2s আর কি 2p। তৃতীয় শক্তি স্তর 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f। একইভাবে লিখো 6x 6p 6d, 7s 7p। এই হলো তোমার ইলেকট্রন বিন্যাস। এখন কোথায় আমরা আউটবাউ নীতি অনুযায়ী কীভাবে ইলেকট্রন বিন্যাস করবো তুমি খেয়াল করে দেখো। প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে এই 1s অরবিটালে, তারপর প্রবেশ করবে এই 2s অরবিটালে, তারপর ইলেকট্রন যাবে এই 2p, তারপর যাবে 3s এ, তারপর যাবে দেখো 3p তে, তারপর কোথায় যাবে 4s এ। এরপর ইলেকট্রন এইখানে যাবে, খেয়াল করে দেখো, এই হলো তোমার ইলেকট্রন বিন্যাস। এখন এই অনুযায়ী যদি আমি ইলেকট্রন বিন্যাসটা লিখি, তাহলে দেখো কেমন করে আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা আমার শক্তি স্তর অনুযায়ী, এটা আমি মুছে ফেলি। তাহলে দেখো আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় আমার। আউটবাউ নীতি অনুযায়ী এখানে আমার n এর মান 1, n এর মান কত 2, n এর মান 3, n এর মান 4, n এর মান 5, n এর মান 6, n এর মান 7। তাহলে তুমি n প্লাস এল হিসাব করো, এখানে n প্লাস এল ইজ ইকুয়াল টু কত 1 প্লাস 0, তার মানে কত 1, এখানে n প্লাস এল হবে কত 2, 2s নাও বা 2p নাও, এখানে আমার n প্লাস এল হবে এই 2s এর ক্ষেত্রে এটা n প্লাস এল হবে তোমার 2। আবার দেখো এই 2p আর 3s এর ক্ষেত্রে n প্লাস এল হবে দুইটার ক্ষেত্রেই কত 3। তারপর দেখো 3p আর 4s n প্লাস এল এর মান হবে কত 4। এই তিনটার ক্ষেত্রে n প্লাস এল হবে কত 5। এই 6s 5p 4d এদের সবার ক্ষেত্রে n প্লাস এল হবে 6। এগুলো সবার ক্ষেত্রে তোমার n প্লাস এল সবগুলোর ক্ষেত্রে যোগ করে দেখবা, এখানে মান হবে 7, এখানে আমার হবে n প্লাস এল ইজ ইকুয়াল টু 8। খেয়াল করে দেখো, এখন একটা প্রমাণ আমি দিচ্ছি, দেখো 4d, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 আর d মানে l এর মান কত 2, তাহলে 4 প্লাস 2 কত হয় 6 হয়। 4f একইভাবে 3 প্লাস 4 এখানে কত হয় 7 হয়। আবার ধরো তুমি 7p নাও, এখানে 7 আর p এর জন্য কত 1, তাহলে 7 আর 1 কত হয় এই 8 হয়। তাহলে ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতি অনুযায়ী আমরা কি বের করতে পারি, প্রথমে ইলেকট্রন যাবে দেখো 1s এ, তারপর কোথায় যাবে 2s, তারপর যাবে 2p, তারপর কোথায় যাবে 2p এর পর 3s, 3s এর পর 3p, এই 3p এর পর ইলেকট্রন যাবে 4s, 4s এর পরে যাবে 3d তে, 3d এর পরে তোমার ইলেকট্রন বিন্যাস হবে 4p, 4p এর পরে ইলেকট্রন যাবে 5s, এই 5s এর পরে তুমি আবার চলে আসো 4d 5p, 4d 5p 6x, এই 6x এর পরে ইলেকট্রন যাবে 4f 5d 6p 7s। এই হলো তোমার আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। এখানে কিন্তু শক্তি স্তরগুলো ঠিক নাই, এক এক সময় আমরা এক এক শক্তি স্তর এখানে দিয়েছি। এই নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের এই নীতিকেই বলা হয় আউটবাউ নীতি। তাহলে আউটবাউ নীতি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে আমি আলোচনা করব পলির বর্জন নীতি ও ভুন্ডের নীতি নিয়ে। প্রথমে আমি চলে যাচ্ছি ভুন্ডের নীতিতে। আজকে আমি কি পড়াচ্ছি ভুন্ডের নীতি, এগুলো সব ইলেকট্রন বিন্যাসের নীতি। 1927 সালে বিজ্ঞানী জার্মান পদার্থবিদ বিজ্ঞানী ভুন্ড সমশক্তি সম্পূর্ণ অরবিটালে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে এই নিয়ে একটি নীতি দেয়, তাকেই বলা হয় ভুন্ডের নীতি। তাহলে কোন বিষয়ের উপর আলোকপাত করেছে, সমশক্তি সম্পূর্ণ অরবিটালে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে এই নিয়েই হলো আমাদের আজকে ভুন্ডের নীতি। তাহলে ভুন্ডের নীতিটি হলো সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন এরা সর্বাধিক সংখ্যায় বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকে।
এবং এই বিজোড় এবং অযুগ্ম অবস্থায় এদের ইলেকট্রনের স্পিন একমুখী হবে। আমি আবার বলছি, সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন এরা সর্বাধিক সংখ্যায় বা সর্বোচ্চ সংখ্যায় বিজোড় অবস্থায় থাকে এবং এই বিজোড় অবস্থায় এদের ইলেকট্রনের স্পিন একমুখী হবে। অর্থাৎ কথাটা এরকম হলো যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালে একটা উপস্তরে বিভিন্ন সমশক্তি সম্পূর্ণ অরবিটাল থাকে। যেমন ধরো এই যে আমাদের পি অরবিটাল তিনটা সমশক্তি সম্পূর্ণ অরবিটালে বিভক্ত, সেটা কি px py একইভাবে কি pz। এখন আমার কথা হলো এইগুলো হলো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল। এই সমশক্তি সম্পূর্ণ অরবিটালে প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। ধরো এখানে একটা ইলেকট্রন চলে গেল, একটা গেল, কখনো একই সাথে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করবে না একমুখী স্পিনে। কারণ দেখো এরকম হলে ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ করবে। ফলে সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন প্রথমে একটা একটা করে প্রবেশ করবে। দেখো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো যেমন ধরো তোমার কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে 1s2 2s2 2p2 এটা লেখা যাবে না, এই ইলেকট্রন বিন্যাসটা লেখা যাবে না। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস কি লিখতে হবে? হুন্ডের নীতি অনুযায়ী। তাহলে দেখো আমরা জানি এই হুন্ডের নীতিটা s অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য না। হুন্ডের নীতিটা প্রযোজ্য হলো p d ও f অরবিটালের জন্য প্রযোজ্য, কারণ s অরবিটাল একটাই, এরা কোনো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল নেই। তাহলে দেখো 1s2 2s2 এই p অরবিটালটা তিনটা স্তরে বিভক্ত, px py pz। সেজন্য আমরা লিখব 2px 2py 2pz। তাহলে দেখো হুন্ড বলেছে কি এগুলা হলো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল। সমশক্তি সম্পূর্ণ অরবিটালে প্রথমে একটা একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। এই একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে বা অরবিটালে ইলেকট্রন আবার প্রবেশ করবে, সেটা বিপরীত স্পিনে। তাহলে দেখো এখানে আমার ইলেকট্রন আছে কয়টা? দুইটা। আমি তিনটা অরবিটালে ইলেকট্রন দিতে পারবো না। প্রথম থেকে শুরু করবো, এখানে আমি একটা ইলেকট্রন দিব, এখানে আমি একটা ইলেকট্রন দিব, আমার দুইটা ইলেকট্রন শেষ হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিব 0। কখনোই আমি এই 2px এর দুইটা ইলেকট্রন একসাথে বসাতে পারবো না। এটাই বলা হয় সমশক্তি সম্পূর্ণ অরবিটালে প্রথমে একটা ইলেকট্রন। দেখো ইলেকট্রনগুলো এগুলো হলো স্পিন সংখ্যা, একই দিকে স্পিন একমুখী স্পিনে প্রবেশ করতেছে। এই হলো হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। এখন একে বক্স পদ্ধতিতেও লেখা যায়, যেমন কার্বন 6 1s আমার কয়টা ইলেকট্রন আছে? দুইটা, একটা ঘড়িকাঁটার দিকে ঘুরে আরেকটা বিপরীত দিকে। এগুলো 1s, এটা হলো আমার 2s, এটা হলো আমার p অরবিটাল তিনটি, এটা হলো 2p px py pz। এখানে ইলেকট্রন আছে কয়টা? আমার দুটো। এই সমশক্তি সম্পূর্ণ অরবিটালে প্রথম ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করে। এখন দেখো আমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখাচ্ছি, নাইট্রোজেন 7। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2px 2py 2pz। তাহলে দেখো আমার এখানে 7টা ইলেকট্রন আছে। এখানে আমি কয়টা ইলেকট্রন নিয়েছি? 4টা। আমার হাতে আছে কয়টা? 3টা। আমার সমশক্তি সম্পূর্ণ অরবিটাল কয়টা? 3টা। এই 3টা সবার মধ্যে প্রথমে একটা একটা করে ইলেকট্রন আমি একমুখী স্পিনে প্রবেশ করব। এই যে 1 1 1 এই সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলো একটা একটা করে প্রবেশ করেছে এবং কি এগুলো কি সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় আছে। এটাই হলো আমার হুন্ডের নীতি। তাহলে বক্স পদ্ধতিতে লেখা যায়, বক্স পদ্ধতিতে লিখবো আমি। দেখো এটা হলো আমার 1s, এটা হলো আমার 2s, এটা হলো আমার, এটা হলো 1s, এটা হলো 2s, এটা হলো কি 2p। এখানে ইলেকট্রন আছে কয়টা? আমার দুইটা। তাহলে এখানে আছে 1 1 1। এটা হলো নাইট্রোজেন 7 এর বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখা গেল যে আমি অক্সিজেন নিতাম, তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা কিরকম? এইরকম। তাহলে এখানে আমার খেয়াল করে দেখো এখানে 8টা ইলেকট্রন আছে অক্সিজেনের ক্ষেত্রে, আমি কয়টা লিখেছি? 4টা। তাহলে প্রত্যেকটা অরবিটালে আমার হাতে ইলেকট্রন আছে 4টা। আমি সমশক্তি সম্পূর্ণ অরবিটালে প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করাবো। তাহলে দেখো 1 1 1 প্রবেশ করানোর পর দেখো আমার একটা ইলেকট্রন হাতে রয়েছে, আবার প্রথম থেকে শুরু করবো, সেই ইলেকট্রনটা যাবে কি বিপরীত স্পিনে। তাহলে এখানে আমার ইলেকট্রন কয়টা হবে? 2টা। পরবর্তী ইলেকট্রনগুলো ওই একমুখী স্পিনে প্রবেশ করবে না, বিপরীত স্পিনে প্রবেশ করবে। এখন এটাকে আমি ইলেকট্রন বিন্যাস আকারে দেখাই। তাহলে এরকম হবে অক্সিজেন 8। তাহলে দেখো এই সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোর স্পিন কি প্রথমে একমুখী হবে। এখন আরো যদি ইলেকট্রন থাকে আমরা বিপরীত স্পিনে প্রবেশ করতে থাকবো। যেমন ধরো ক্লোরিনের ক্ষেত্রে যদি লিখি তাহলে এখানে 9টা ইলেকট্রন হবে, তখন আমরা এখানে আরেকটা বিপরীত স্পিনে দিব, এইভাবে আরেকটা স্পিনে দিয়ে দিব।
এটাই হলো আমার হুন্ডের নীতি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের পড়াবো পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি যেটাই বলো, বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে নীতি দেন কে? বিজ্ঞানী পাউলি। তাহলে দেখো আমরা আজকে পড়বো পাউলির বর্জন নীতি। তাহলে পাউলি বলেছে যে একটা পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। মানে সর্বোচ্চ 3টা শক্তি স্তরের যে ইলেকট্রনের মান সেটা কি সমান হবে, আর বাকি একটা কি অবশ্যই কি আলাদা হবে। তাহলে আমি আবার বলছি, দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কয়টা? 4টা, n l m s। এর মধ্যে ধরো কোনো কারণে এই কোয়ান্টাম সংখ্যার মান এক হলো, চতুর্থটা অবশ্যই কি হতে হবে? ভিন্ন হতে হবে। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তার আগে আমি আবার বলছি পলির বর্জন নীতিটা। একটা পরমাণু দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। তাহলে দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2। এখন এই 1s আমার কয়টা ইলেকট্রন আছে? 2টা। এই 2টা ইলেকট্রনের জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা মান দিব। তাহলে দেখো প্রথম ইলেকট্রনের জন্য তাহলে প্রথম ইলেকট্রনের জন্য যদি আমি কোয়ান্টাম সংখ্যার মান লিখি, তাহলে দেখো এরকম হয়। এখানে আমার n l m s প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এগুলো আমি মান লিখবো। একইভাবে লিখবো দ্বিতীয় ইলেকট্রনের জন্য। প্রথম ইলেকট্রনের জন্য লিখি, এখানে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 1। n এর মান 1 হলে আমরা জানি n এর মান হয়ে যায় 0, কারণ n - 1 1 - 1 কত হয়? 0। l এর মান 0। l এর মান 0 হলে সবসময় n এর মান হয় 0। আর যখন একটা ইলেকট্রন থাকে তখন সেটা ঘড়িকাঁটার দিকে ঘুরে সেটার মান হবে প্লাস হাফ। তাহলে দেখো এখানে আমার 1s এর 2টা ইলেকট্রন ছিল। প্রথম ইলেকট্রনের জন্য আমি কোয়ান্টাম সংখ্যার মান লিখেছি। এখন আমি দ্বিতীয় ইলেকট্রনের জন্য লিখব। এখানেও আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, কারণ এই দ্বিতীয় ইলেকট্রনও 1s অরবিটালে আছে। তাহলে l এর মান কত হবে? 0, m এর মান 0 হবে। তাহলে আমরা জানি যে একটা ইলেকট্রন যদি ঘড়িকাঁটার দিকে ঘুরে আরেকটা কি বিপরীত দিকে ঘুরে, তাহলে এখানে s এর মান হবে কত? -1/2। তাহলে দেখো তুমি খেয়াল করার যে বিষয়টা হলো, এই যে তুমি একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার সেট লিখছো, তার মধ্যে দেখো ইলেকট্রনের আকার, আকৃতি এবং দিক বিন্যাস কিন্তু একই হয়েছে, কিন্তু নির্ণয়ের উপর গুণটা কিন্তু ভিন্ন। তাহলে এটাই বলেছে বিজ্ঞানী পাউলি যে একটা অরবিটালের এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টা এক হলেও চতুর্থটা অবশ্যই কি হবে? ভিন্ন হবে, গুণনটা বিপরীতমুখী হবে। এটাই হলো আমার পলির বর্জন নীতি। একইভাবে তোমরা যে কোনো পরমাণুর ক্ষেত্রে এরকম কোয়ান্টাম সংখ্যা সেট লিখতে পারো, যেমন বোরন 5 1s2 2s2 2p1। এখানে তো আমি তোমাকে বলি যে বোরনের পঞ্চম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট লিখো। তাহলে খেয়াল করবা বোরনের 5 নম্বর ইলেকট্রনটা আছে কোথায়? 2p অরবিটালে। তাহলে তুমি কোয়ান্টাম সংখ্যা সেট লিখো পঞ্চম ইলেকট্রনের জন্য। তাহলে 5 নম্বর ইলেকট্রনের জন্য আমার কোয়ান্টাম সংখ্যার সেট কি হবে? n l m s প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এই শেষ ইলেকট্রনটা আছে 2p অরবিটালে, তাহলে n এর মান হবে 2। তার ইলেকট্রনটা আছে কোন অরবিটালে? p অরবিটালে। আমরা সবাই জানি 0 1 2 3। 0 হলে কি কোন অরবিটাল? s, 1 হলে p, 2 হলে d, 3 হলে কি f অরবিটাল। তাহলে এখানে আমার ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? p অরবিটালে। p এর জন্য l এর মান কত? 1। আমরা লিখে ফেললাম 1। তাহলে l এর মান যখন 1 হয় তখন m এর জন্য 3টা মান পাওয়া যায়, সেটা হলো কি? +1 0 -1। তাহলে এই মানটা হবে কত আমার? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা +1, আর s এর প্রথম ইলেকট্রনের জন্য এই +1। তাহলে দেখো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা 4টা মান কখনো কি একই হচ্ছে না। এটাই হলো পলির বর্জন নীতি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। এখান থেকে আমরা কিছু প্রশ্ন করবো আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।